সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মাইমাল সম্প্রদায় বিদ্বেষী মন্তব্যের জন্য হাফিজ রশিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের মাইমাল সংগঠনের। গুন্ডা ট্যাক্স সংগ্রহের জন্য আসামের মাটিতে প্রবেশ করে গুন্ডামি মণিপুর পুলিশের। দর্শক আসন শূন্য। 4 ঘন্টা দেরিতে শিলচরে শুরু হলো ভূপেন বরার নির্বাচনী জনসভা। হারের রেকর্ড গড়তে মাঠে নেমেছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, কটাক্ষ সুব্রত ভট্টাচার্য। করিমগঞ্জে স্কুল পোশাক বন্টনে কেলেঙ্কারি, জেলা শাসককে স্মারকপত্র এনএসইউআই-এর। লোকসভা নির্বাচনের প্রাককালে করিমগঞ্জে মার্চ পাস্ট পুলিশের। সোনাইর বিধায়ককে 1 নম্বর দালাল আখ্যা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর। কালাইনের হারাং নদীর উপরের সেতুর বেহাল অবস্থা। নির্বাচনী প্রচারে ব্যস্ত নেতা মন্ত্রীরা, মরণ ঝুঁকি নিয়ে সেতু পারাপার এলাকাবাসীর। করিমগঞ্জ লোকসভার কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে হাইলাকান্দি থেকে মুসলিম মাইমাল সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করেছিলেন কংগ্রেস প্রার্থী। এরপর থেকেই তার বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠে বিজেপি, এআইইউডিএফ সহ মাইমাল সমাজের বিভিন্ন সংগঠন। এমনকি কৃপানাথ মালার মনোনয়ন পেশে এসে মঞ্চ থেকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের হুমকিও দিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে হাফিজ রশিদের কুশপুতলও দাহ করেছিল মাইমাল সমাজের লোকেরা। এবার কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করল বরাক উপত্যকা মাইমাল কোঅর্ডিনেশন কমিটি। করিমগঞ্জ সদর থানায় সংগঠনটির সভাপতি ফখরুল ইসলাম ও অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে হাফিজ রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সংগঠনটির সভাপতি বলেন, মাইমাল সমাজের লোকদেরকে চোর ডাকাত বলার প্রতিবাদে তারা আন্দোলন করেছিলেন এবং ক্ষমা চাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থী তার বক্তব্যের জন্য ক্ষমা না চাওয়ায় তারা বাধ্য হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান। মামলার প্রতিলিপি তারা করিমগঞ্জ রিটার্নিং অফিসার ও জেলা পুলিশ সুপারের নিকট প্রেরণ করে জাতি বিদ্বেষী মন্তব্যের জন্য তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি রাখেন। কংগ্রেসের ক্যান্ডিডেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যি বাজে অমানবিক বক্তব্য মাইমাল সম্প্রদায় নি কৰিছিলে, ইয়াৰ বিৰুদ্ধে আজি সদৰ থানাত আহি আমি এফআইআৰ দায়েৰ কৰিলোঁ। আৰু তেওঁ কৈছিলে, হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰী কংগ্ৰেছৰ কেণ্ডিডেট কি কৈছিলে যে আমাৰ মাইমাল সম্প্ৰদায়ৰ মানুহবিলাক ক্ৰিমিনেল, টাউট, দালাল, এইবিলাক সন্ত্ৰাসবাদী, এইবিলাক মানে ঘৃণনীয় বক্তব্য তেওঁ কৰিছিলে। সেই বক্তব্যৰ বিৰুদ্ধে আমি গোটাই বৰাক জুৰি আমি ইয়াৰ তীব্ৰ প্ৰতিবাদ কৰিছিলোঁ এবং তেওঁক সময়ো দিছিলোঁ যাতে তেওঁ এইটো উদ্ধ কৰি লয় আৰু মাফ খুজি লয়, কিন্তু তেওঁ আজিলৈকে এইটো কোনো উদ্ধ কৰা নাই, মাফো খোজা নাই। যাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি বাধ্য হৈ আজি সদৰ থানাত আহি আমি এটা এফআইআৰ দায়েৰ কৰিলোঁ। এই এফআইআৰৰ কপি ইলেকশ্যন কমিশ্যন অফ ইণ্ডিয়া, নিউ দিল্লী, মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়, ৰিটাৰ্নিং অফিচাৰ কৰিমগঞ্জ, পুলিচ সুপাৰ কৰিমগঞ্জলৈকে আমি প্ৰতিলিপি পঠিয়ালোঁ। আশা ৰাখিছোঁ তেওঁলোকে ইয়াৰ কঠোৰ হাতেৰে ইয়াৰ ব্যৱস্থা ল'ব, এই আশা ৰাখিছোঁ। হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰীৰ দৰে এজন ধৰ্মপ্ৰাণ মুছলমান, এজন আইনজ্ঞ মানুহ, তেওঁৰ মুখৰে আমি পিছপৰা মাইমাল সম্প্ৰদায়লৈকে যি নেৰ' মাইণ্ডেড বক্তব্য তেওঁ দিছিলে, আমি আশাই কৰা নাছিলোঁ যে কংগ্ৰেছৰ কেণ্ডিডেট হাফিজ ৰশিদ চৌধুৰীৰ দৰে এজন মানুহৰ মুখৰ পৰা এইবিলাক কথা ওলাব। আমি এই কথাত আমি মাইমাল সম্প্ৰদায় আমি বিৰাট দুখ পাইছোঁ। আমাৰ মান ইজ্জতৰ আমাৰ ব্যাঘাত হৈছে। আমি ইয়াৰ বিৰাট কঠোৰ ভাষাৰে আমি ইয়াৰ তীব্ৰ নিন্দা জনাইছোঁ এবং আশা ৰাখিছোঁ হেন অমানৱীয় নেৰ' মাইণ্ডেড বক্তব্য দিয়া হাফিজ ৰশিদ চৌধুৰীৰ বিৰুদ্ধে প্ৰশাসনে কঠোৰ হাতেৰে ব্যৱস্থা ল'ব, এই আশা ৰাখিছোঁ আমি মাইমাল সম্প্ৰদায়। তেওঁলোকে এটা এফআইআৰ দিছে আমাক, আমি এতিয়া এইটো অচিক মাৰ্ক কৰিছে, আমাক এটা কপি দিছে। আসামের মাটিতে প্রবেশ করে গুন্ডামি মণিপুর পুলিশের। আসামের মাটিতে দাঁড়িয়ে গুন্ডা ট্যাক্স সংগ্রহের চেষ্টা মণিপুর পুলিশের। ঘটনা আসাম মণিপুর সীমান্তের কাছাড় জেলার জিরিঘাটে। মণিপুরের ইম্ফল থেকে বহিরাজ্যের একটি ট্রাক প্লাইউড বোঝাই করে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে 12 দিন পূর্বে রওনা দেয়।
মণিপুরের ইম্ফল থেকে আসাম সীমান্তে আস্তে আস্তে ট্রাকের চালক মণিপুর পুলিশের 10টি গেটে প্রায় 40,000 টাকা গুন্ডা ট্যাক্স দেয়। মণিপুরের লাস্ট গাড়ি চালক ট্যাক্স না দেওয়ায় মণিপুর পুলিশ ট্রাকটিকে ধাওয়া করতে থাকে। গাড়িটি কাছাড়ে জিরিঘাট থানার সামনে পৌঁছলে আসাম পুলিশ নিয়মিত তল্লাশির জন্য ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। সে সময় মণিপুর পুলিশের একটি দল 2 মহিলা সহ বাইক ও স্কুটি নিয়ে আসামের জিরিঘাট থানার সামনে এসে গাড়ি চালককে ধমকি দিতে থাকে। এদিকে ঘটনাটি দেখে জিরিঘাট থানার পুলিশ ও সাংবাদিকরা এগিয়ে আসলে সাংবাদিকের ক্যামেরা দেখে মণিপুর পুলিশের দলটি পলায়ন করে। এদিকে গাড়ির চালক জানান তার গাড়ি সহ গাড়িতে থাকা সকল কাগজপত্র বৈধ ছিল। বৈধ নথিপত্র থাকার পরও প্রায় সময়ই মণিপুর থেকে সামগ্রী নিয়ে আসতে হলে তাদেরকে বিভিন্ন জায়গায় পুলিশকে গুন্ডা ট্যাক্স দিতে হয়। মণিপুর পুলিশের এমন গুন্ডামির জন্য তারা মণিপুরে আসতে চান না বলেও জানান। এদিকে বহিরাজ্যে ঢুকে মণিপুর পুলিশের এমন গুন্ডা ট্যাক্স সংগ্রহের চেষ্টাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। हमारे को एंट्री दो, कम से कम 1 किलोमीटर के अंदर इनके 50-10 गेट लगे हुए हैं। दे दो 1000, दे दो 1500, दे दो 1000, दे दो 1500 रुपए। इतना गाड़ी वाले के पास कहाँ से पैसा आएगा? उस गाड़ी वाले को ये लूटने के चक्कर में पड़े हुए हैं। अच्छा, आप कहाँ से आ रहे हैं? इम्फाल से आने के यहाँ तक 37,000 32,000 रुपए हमारा पुलिस खर्चा आ गया। 32,000 रुपया खाली पुलिस वालों ने ले लिया हमसे। कहाँ का पुलिस वालों ने? मणिपुर का पुलिस। अच्छा, अभी आपके साथ भी क्या हुआ? अभी तो आप असम में हो। गाड़ी लेके हम यहाँ पे आए हैं, असम गेट पे पहुंचे हैं। इज्जत से उन्होंने हमारे को रोका, हम रुके। यहाँ पे पीछे से 2 लेडीज आ गई, बोलने लगी हमारे को पैसा लाओ, पैसा लाओ। मैं बोला किस बात का पैसा लाए? हम एक्साइज के, इस गाड़ी में तो एक्साइज का माल है नहीं है। क्या नाम है आपका? संजीव। अच्छा, आपकी गाड़ी का नंबर कितना? JK02BH2855। अच्छा, आपने क्या लोड लिया था गाड़ी में? प्लाई पत्ता है गाड़ी में। अच्छा अच्छा, तो आप लोग को जोर जबरदस्ती पैसा मांग रहे हैं? बहुत जोर जबरदस्ती। इधर लेडीज नहीं आई, स्कूटी लेके 4 बार घूम के इधर गाड़ी के पास गई है। एक लड़का लोग भी आया हुआ है। দর্শক আসনে থাকা চেয়ারে মানুষ না থাকায় 4 ঘন্টা দেরি করে শুরু হলো কংগ্রেস প্রদেশ সভাপতি ভূপেন বরার জনসভা। প্রদেশ সভাপতির চোখে যাতে খালি চেয়ার না পড়ে সেজন্য আপ্রাণ চেষ্টা কংগ্রেসীদের। সভাস্থলে থাকা খালি চেয়ার নিজ হাতে সরিয়ে দিল কংগ্রেস কর্মীরা। 2026-এ আসামের গদি দখলের স্বপ্ন দেখা কংগ্রেসের জনসভায় মানুষ না থাকার জন্য 4 ঘন্টা বিলম্বে শুরু হলো। শিলচরের করাতি গ্রামে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের সমর্থনে সভা করতে উপস্থিত হয়েছিলেন ভূপেন বরা, কিন্তু শিলচরে প্রথম নির্বাচনী সভাতেই মুখ তুবড়ে পড়ল কংগ্রেস। শিলচর করাতি গ্রামে অনুষ্ঠিত কংগ্রেসের জনসভায় খালি পড়ে থাকলো দর্শক আসন। বিকেল 3টার সময় ভূপেন বরার উপস্থিতিতে এই সভা শুরু হলেও সভাস্থলের চেয়ার না ভরাট হওয়ায় হোটেল থেকেই বের হননি প্রদেশ সভাপতি। পরে পরিস্থিতি বেগতিক দেখে 4 ঘন্টা পর সন্ধ্যার সময় সভাস্থলে এসে উপস্থিত হয় প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিকে ভূপেন বরার সম্মুখে খালি চেয়ার যাতে না পড়ে সেজন্য আপ্রাণ চেষ্টা চালায় কংগ্রেস কর্মীরা। খালি চেয়ারগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যায় তারা। সাধারণ মানুষকে অনেক চেষ্টা করেও খালি চেয়ার পূরণ করতে পারেনি কংগ্রেসী কর্মীরা। সমৰ্থন কৰিব লাগিব। ৰাইজসকল, বিজেপিয়ে কি কৈছিলে 14 চনত? 2014 চনত যেতিয়া অসমত বিজেপিয়ে প্ৰথম ইলেকশ্যন জিকিছিলে তেতিয়া বিজেপিয়ে কৈছিলে যে কংগ্ৰেছে সমৰ্থন কৰিব লাগিব। ৰাইজসকল, বিজেপিয়ে কি কৈছিলে 14 চনত? 2014 চনত যেতিয়া অসমত বিজেপিয়ে প্ৰথম ইলেকশ্যন জিকিছিলে তেতিয়া বিজেপিয়ে কৈছিলে যে কংগ্ৰেছে, আজি ইয়াত লাইভ জ্বলি আছে, যোৱা 2টা বছৰত চৰকাৰে ইলেক্ট্ৰিচিটি বিল 7 বাৰ বঢ়াইছে। ইলেক্ট্ৰিচিটি বিল 7 বাৰ বঢ়াইছে। আমি 16 তাৰিখ 26 তাৰিখে আমি ভোট দিয়াৰ সময় আজি ইয়াত লাইভ জ্বলি আছে, যোৱা 2টা বছৰত চৰকাৰে ইলেক্ট্ৰিচিটি বিল 7 বাৰ বঢ়াইছে। ইলেক্ট্ৰিচিটি বিল 7 বাৰ বঢ়াইছে। আমি 16 তাৰিখ 26 তাৰিখে আমি ভোট দিয়াৰ সময় 20 লাখ মহিলাক আমি একেদিনাখনে আমি 2500 টকাকৈ প্ৰত্যেক মাহৰ 9 তাৰিখে পোৱাকৈ আমি 9 লক্ষী দিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছো। আপোনালোকে খবৰ ল'ব, কৰ্ণাটকত কংগ্ৰেছ চৰকাৰ, তেলেংগানাত কংগ্ৰেছ চৰকাৰ, আমি 2500 টকা 9 লক্ষ। কংগ্রেস প্রার্থী হাফিজ
হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বহিরাগত ও 4 বারের পরাজিত প্রার্থী আখ্যা করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবারও বিজেপি প্রার্থী কৃপানাথ মালা জয়ী হবেন বলে দাবি জেলা বিজেপি সভাপতির। বিগত দিনে যেসব এলাকায় বিজেপি অধিক সংখ্যক ভোট লাভ করেছেন সেখানে ভোটের সংখ্যা এবার আরও বাড়বে বলে উল্লেখ করেন সুব্রত ভট্টাচার্য। তাছাড়া যে সকল স্থানে ভোট কিছুটা কম পেয়েছেন সেখানেও ভোটের সংখ্যা বাড়বে বলে জানান সুব্রত ভট্টাচার্য। তিনি এদিন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে কটাক্ষ করে বলেন তিনি AIUDF থেকে সমাজবাদী পার্টি হয়ে কংগ্রেসে এসেছেন। এছাড়াও তাকে বহিরাগত প্রার্থী হিসেবে করিমগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান বিজেপি জেলা সভাপতি। বিগত দিনের হাফিজ রশিদ চৌধুরীর ভোটের তথ্য তুলে ধরে বলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী 1991 সালে নগাঁও থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 17% ভোট পেয়ে পরাজিত হন। এরপর 1999 সালে নগাঁও থেকে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2% ভোট পেয়ে পরাজিত হন। 2001 সালে উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 29% ভোট পেয়ে পরাজিত হন। আবার 2006 সালে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন, ভোট পান মাত্র 23%। ফলে নিজ পরাজয়ের দীর্ঘ রেকর্ড নিয়ে বিজেপি দল ও দলীয় প্রার্থী নিয়ে মাথা ব্যথা না দেখাতে কংগ্রেস প্রার্থীকে আহ্বান জানান করিমগঞ্জ বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। এবং করিমগঞ্জের আম জনসাধারণ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল ধর্মের বিশ্বাসী যারা আছেন সবাই মিলে ইতিমধ্যে মোটামুটি একটা বিষয় করিমগঞ্জে নিশ্চিত হচ্ছে যে কেন্দ্রে যেভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার হতে চলেছে আর ওই সরকারের দ্বারা যে সংসদ পরিচালিত হবে ওই সংসদে করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে বিজেপির বর্তমান সাংসদ এই নির্বাচনে বিজেপি প্রার্থী শ্রী কৃপানাথ মালা পুনর্বার জয়ী হয়ে করিমগঞ্জে প্রতিনিধিত্ব করবেন সংসদে। সেটা শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধু সহ সকল স্তরের নাগরিকদের মাধ্যমে এই বার্তা ইতিমধ্যে সকলের কাছে পৌঁছেছে। মানুষ মুখিয়ে আছেন আগামী 26 তারিখ নির্বাচনের দিন ভারতীয় জনতা পার্টির অনুকূলে ভোটদান করবেন। বিগত কয়েকদিন থেকে অন্ততপক্ষে প্রচারে নেমে আমরা যতটুকু উপলব্ধি করতে পেরেছি, এখন পর্যন্ত যতটুকু প্রচার কার্য হয়েছে সেই প্রচার কার্যে যা ফিডব্যাক বা যা উপলব্ধি যেটা আছে সেটা আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের উদ্দেশ্যে তুলে ধরলাম। দ্বিতীয় যে বিষয়টি আছে, বর্তমানে কংগ্রেসের যিনি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি তো কংগ্রেসের লোক নন, এটা পরিষ্কার আছে, সবাই জানেন। নির্বাচনের প্রাক মুহূর্তে উনি কংগ্রেসে যোগদান করেছেন। অনেকে দল বদল করেন, রাজনৈতিক সত্তা, রাজনৈতিক অস্তিত্ব, রাজনৈতিক আদর্শ এই ভারতবর্ষের বুকে অনেকে অনেকবার পরিবর্তন করেছেন, সেটা নতুন কোনো বিষয় নয়। বর্তমানে যিনি কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি আছেন। একদা এক সময় জন্মসূত্রে এই করিমগঞ্জের বাসিন্দা, জন্মসূত্রে যেন বললাম সেটাও আসটি করে, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি ওনাকে শ্রদ্ধা করি। প্রবীণ ব্যক্তি, উচ্চশিক্ষিত ব্যক্তি, বরিষ্ঠ আইনজীবী, নিশ্চিতভাবে শ্রদ্ধেয় ব্যক্তি আছেন, সেখানে কোনো খামতি নেই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু কংগ্রেসের প্রার্থী হিসাবে উনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটাতে আমার বলার কোনো কিছু নেই। কিন্তু একটা জায়গায় কিছুটা আমাদের বলার আছে। নগাঁও লোকসভা থেকে বলছি, যেগুলো রেকর্ডে আছে, কমিশনের রেকর্ডে যেগুলো আছে, মাত্র 17% ভোট পেয়েছিলেন, পেয়ে পরাজিত হয়েছে। 1999-তে আবার প্রতিদ্বন্দ্বিতা করেছে ওই লোকসভা সমষ্টি, আর ওই প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে পরাজয় তো সেটা ঠিকই আছে, জেতার মুখ দেখা অবশ্য ওনার হয়নি, মাত্র 2% ভোট পেয়েছে। পরবর্তীতে নিজের গৃহ সমষ্টি, নিজের গৃহ বিধানসভা সমষ্টিতে ফিরে এলেন। 2001 সনে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করলেন। ওই নির্বাচন আমার মনে আছে, আমি কলেজের ছাত্র। উত্তর করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সেই সময়
মাননীয় শ্রী মিশন রঞ্জন দাস মহোদয় 2001-এ মিশন দাস সঙ্গে পরাজিত হলেন। ভোট কিছুটা বেড়েছিল, শতাংশের নিরিখে 29% ভোট উনি পেয়েছিলেন। কিন্তু যে ব্যক্তি গতবার লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়ে লোকসভাতে গিয়ে যখন উনি শপথ গ্রহণ করেন, আমরা ওই দিন লোকসভায় উপস্থিত ছিলাম, আমরা গ্যালারিতে থেকে আমরা দেখেছি এবং করিমগঞ্জের মানুষ সংবাদ মাধ্যমের মাধ্যমে পরের দিন দেখেছে কৃপানাথ মালা বাংলায় শপথ গ্রহণ করেছিলেন। মানুষ এগুলো ভুলে যায় না, ওনাদের মনে রাখার প্রয়োজন নেই, ওনাদের তো দরকারই নেই। বিগত বছরগুলোতে করিমগঞ্জের মানুষ যখন বন্যায় ভুগছিল, মানুষের ঘরবাড়ি যখন ঘূর্ণিঝড়ে ভেঙে যায়, আর বিশেষত এই গত 1 শতকের সব থেকে বৃহত্তর যেটা বিষয় এই কোভিড অতিমারি, উনি বা ওনার কোনো মানুষকে কেউ দেখেছিলেন কি করিমগঞ্জে? প্রয়োজন নেই। ইচ্ছা হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, করিমগঞ্জে পিতৃপিঠে আছে, এটা তো অন্ততপক্ষে একটা পরিচয় আছে, এটাকে কাজে লাগিয়ে করিমগঞ্জে চলে যাই। আর ব্যবস্থা তো কেউ না কেউ করে দিয়েছেন, হয়ে গেছে, মনোনয়ন নিয়ে এসে প্রতিদ্বন্দ্বিতা করছে, সোজা ব্যবস্থা আছে। আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাননীয় কংগ্রেস সভাপতি মহোদয় এবং মাননীয় কংগ্রেসের প্রার্থী মহোদয়ের প্রতি অনুরোধ থাকলো আগামী দিনে অন্ততপক্ষে এই সমস্ত বিষয় থেকে বিরত থাকুন। আর ভারতীয় জনতা পার্টির হয়ে করিমগঞ্জের আম জনসাধারণ শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের কাছে আবার অনুরোধ জানাবো, করিমগঞ্জের আগামী দিনে উন্নয়ন ত্বরান্বিত করতে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করিমগঞ্জ যাতে আরও উন্নত থেকে উন্নতর হয় সেই দিকে লক্ষ্য রেখে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে পদ্মফুল চিহ্নিত ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল পড়ুয়া ছাত্রদের পোশাক বণ্টনেও অবাধে চলছে দুর্নীতি। সরব ছাত্র সংগঠন NSUI। পোশাক বিক্রয়ে বরাতপ্রাপ্ত ব্যবসায়ী, স্কুল প্রধান সহ সরকারি আমলা ব্যক্তিরা মিলে নিম্নমানের পোশাক দিয়ে অধিক মুনাফা আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ NSUI-র। সরকার থেকে কাপড়ের গুণগত মান ভালো হওয়ার কঠোর নির্দেশ দিলেও তা মানতে নারাজ দালালরা। এ নিয়ে শুক্রবার NSUI-এর পক্ষ থেকে জেলা শাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। স্মারকপত্র দিয়ে NSUI নেতারা বলেন, সরকারি নিয়ম মতে দিশপুর থেকে প্রতিনিধি এসে স্কুল ইউনিফর্মের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর পোশাক বণ্টন করার আদেশ থাকলেও একাংশ স্কুল প্রধান সহ CRCC সহ অসাধু ব্যবসায়ীরা মিলে নিম্নমানের পোশাক বণ্টনে মাঠে নেমে পড়েছে। তারা বলেন যে সকল পোশাক বণ্টন হয়েছে, এগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে ছাত্রদের পোশাকে দুর্নীতি বেরিয়ে আসবে। তারা এ নিয়ে জেলা শাসককে তদন্ত করার আহ্বান রাখেন। এই দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান NSUI নেতা শুভজিৎ চক্রবর্তী। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা জেলা শাসকের দ্বারস্থ হয়েছি। তো জেলা শাসকের ব্যস্ততার কারণে আজ আমরা অতিরিক্ত জেলা শাসকের কাছে আমরা রিটেনটা দিয়েছি। রিটেনটা হলো কি, দেখুন আজকে আমরা জানি যে বিধানসভায় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে স্কুলের যে ড্রেস যেটা আছে, স্কুলের ড্রেস নিয়ে যদি কেউ যদি ঘোটালা করে তাহলে তাকে, যদি সেটা প্রমাণ হয় তাহলে তাকে জেলে দেওয়া হবে। অ্যাকর্ডিংলি বেসিসে আমার কাছে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন যারা এই ডিপার্টমেন্টে আছেন তারা আমার সাথে মানে যোগাযোগ করেছেন যে স্কুল ড্রেস নিয়ে 2 নম্বরই চলছে, এক কথায় 2 নম্বরই চলছে। কিছু বিষয়ে হয়তো সেখানে ইনভলভ রয়েছেন এবং কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানে ইনভলভ রয়েছেন এবং প্রশাসনকে বুড়িয়ে আঙুল দেখিয়ে তারা এখানে শেষ পর্যন্ত বাচ্চাদের শেষ পর্যন্ত তাদের স্কুল ড্রেস নিয়ে এখন তারা ঘোটালা করছে। তো আমি বলতে চাই আজকে মানে কি শাসক দলের নেতারা কি সন্ন্যাস নিয়েছেন, না তারা নীরব ভূমিকায় রয়েছেন, না তারা কিছু জেনেও না জানার ভান করছেন? কিসের জন্য আজকে 3টা প্রতিষ্ঠান এটার মধ্যে ইনভলভ? অ্যাপোলো শোরুম করিমগঞ্জ, তারপর গুডলাক বদরপুর, তারপর আরেকটা হলো এই কি বলে এটাকে এলিজা ইউনিফর্ম সামথিং নিলামবাজারের সাইডে হবে। তো তারা বুড়ো আঙুল দেখিয়ে তারা এরকম করতে পারছে। মানে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং এটা নিয়ে আগেও আমি
একটা বিবৃতি দিয়েছিলাম, দেওয়ার পরে থ্রু ইয়ার আমি এটাও শুনতে পেয়েছি মানুষের মুখে যে তারা সেটা জানার পরে যখন যে আমি এটা নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে পারি, যখন তাদের নলেজে গেছে, তারা তখন বলেছে যে স্টুডেন্টরা যদি চায় হাইকোর্টে যেতে স্টুডেন্টরা যেতে পারে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। সো উই আর চ্যালেঞ্জিং দেম থ্রু মিডিয়া অ্যান্ড তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি অতি সত্বর যদি এই সমস্ত 2 নম্বরে যদি বন্ধ না হয় আর প্রশাসনের যদি আমরা যদি হস্তক্ষেপ না পাই, তাহলে আমরা ছাত্র শক্তি কি সেটা তাদেরকে সময় মতো আমরা বুঝিয়ে দেবো। আর কি কেলেঙ্কারি হয় দেখুন, আজকে স্কুল ড্রেস একটা বানানো, স্কুল ড্রেস আজকে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, স্কুল ড্রেসের একটা স্যাম্পল দেওয়া হচ্ছে, সেই স্যাম্পলের মতো তো কাপড়টা হতে হবে। আজকে স্যাম্পল একটা কাপড় আর একটা, স্যাম্পল একটা কাপড় আর একটা, তো এটা দুর্নীতি, এটা তো দুর্নীতি বেশ কম আছে। তাহলে শাসক দলীয় নেতাদেরকে আমি বলতে চাই, তারা এত উন্নয়নের কথা বলছেন, এত উন্নয়ন চারিদিকে হচ্ছে, এটা কি উন্নয়নের জোয়ার? আজকে গরিব বাচ্চাদেরকে মানে বলতে গেলে তাদের সাথে আজকে শেষ পর্যন্ত 2 নম্বরই করা হচ্ছে। মানে কেন? আজকে তাদের ক্ষমতা নেই বলে? একদম ভাববেন না যে গরিবের আপনারা না থাকতে পারেন, আমরা আমাদের ছাত্র সংগঠন সর্বদা তাদের পাশে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। বিশাল পুলিশ বাহিনীর মার্চ পাস্ট নির্বিঘ্নে যাতে সকলে ভোটদান করতে পারে সে লক্ষ্যে বিশাল বাইক বাহিনী নিয়ে রাজপথে পুলিশ। 26 এপ্রিল করিমগঞ্জ লোকসভা আসনে ভোটদান প্রক্রিয়া, সকলে যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারে সে লক্ষ্যে এরিয়া ডমিনেশনের জন্য বিশাল বাইক বাহিনী নিয়ে রাজপথে নামল করিমগঞ্জ পুলিশ। প্রায় 2 শতাধিক বাইক নিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিক ও পুলিশ বাহিনীর করিমগঞ্জ শহরে মার্চ পাস্ট করে। তারা জানান সবাই যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারে সেই লক্ষ্যে তারা পুরো শহর জুড়ে মার্চ পাস্টের আয়োজন করেছেন। আগামীতে জেলার বিভিন্ন স্থানেও প্রশাসনের তরফ থেকে এমন কার্যক্রম হবে বলে তারা উল্লেখ করেন। আমার একটা এক্সেকে আমি এরিয়া ডমিনেশ্যন কৰিব চাইছোঁ। আমি টাউনত অকণমান আমি এৰিয়া ডমিনেশ্যন কৰিম আৰু এৰিয়া ডমিনেশ্যন কৰি আমি পাৰ্টিটো এটা আমি এৰিয়া ডমিনেশ্যন প্লাছ হৈছে আমাৰ এটা আমি মোবাইল পেট্ৰলিং এটা কৰি আছোঁ। নিৰ্বাচনৰ লক্ষ্য ৰাখি নিৰ্বাচন পক্ষত এটা মানুহৰ মাজত চেল্ফ কনফিডেন্স বিল্ড কৰিবৰ কাৰণে কোন ঠাইত যাব ছাৰ আপুনি? এতিয়া আমি চাই আছোঁ, এতিয়া আমি করিমগঞ্জ থানা এরিয়াতে যাম, টাউনত। ধন্যবাদ, ঠিক আছে। সোনার বিধায়কের নাম্বার 1 দালাল আখ্যা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর। শুক্রবার জেলা কংগ্রেস সভাপতি বলেন, এই বরাক উপত্যকাকে একসময় মইনুল হক চৌধুরী, আব্দুল জলিল চৌধুরী, রণেন্দ্র মোহন দাস, মহিতোষ পুরকায়স্তদের মতো সৎ রাজনৈতিক নেতারা নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে নিজেকে বরাক উপত্যকার নেতা ভেবে এক দালাল বরাক উপত্যকার নেতা বনার চেষ্টা করছেন। করিমগঞ্জে এসে আবল তাবল বকে দালালি করে যাচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার হয়ে সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া দালালি চালিয়ে যাচ্ছেন। রাজ্যসভার ভোটের সময় বিজেপি হয়ে ভোট ম্যানেজমেন্টের দালালি সোনার বিধায়ক করেছেন বলেও অভিযোগ তোলেন জেলা কংগ্রেস সভাপতি। তিনি বলেন, 48 ঘন্টার মধ্যে সোনার বিধায়ক যদি ওনার সম্বন্ধে করা কথা প্রত্যাহার না করেন তাহলে তাকে দেখে নেওয়ারও হুমকি দেন জেলা কংগ্রেস সভাপতি। এছাড়াও করিমগঞ্জে এসে হিন্দু মুসলিম রাজনীতি না করার জন্য তাকে হুঁশিয়ারি দিয়ে রাখেন। এদিকে বিজেপি প্রার্থী সম্বন্ধে জেলা কংগ্রেস সভাপতি বলেন, ডিলিমিটেশনের সময় জনতার আওয়াজ তার কানে পৌঁছায়নি। 2টি বিধানসভা কর্তন নিয়ে তিনি কোনো আওয়াজ তোলেননি। নিজের মোবাইলের ন্যায় মুখেও তালা মেরে রেখেছিলেন। সেই জন্য মুখ্যমন্ত্রী পুরস্কার স্বরূপ পুরনো বিজেপি নেতাদেরকে না দিয়ে ব্যর্থ সাংসদকে ফের প্রার্থী করেছেন। মইনুল হক চৌধুরী সাহেব বরাক উপত্যকার প্রধান রূপকার যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন মরহুম মইনুল হক চৌধুরী সাহেব, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে সতীন্দ্র মোহন দেব, মৌলানা মরহুম আব্দুল জলিল চৌধুরী সাহেব থেকে শুরু করে আরও অনেক, মহিতোষ পুরকায়স্থ, রণেন্দ্র মোহন দাস, রথীন্দ্রনাথ সেন, সন্তোষ মোহন দেব থেকে শুরু করে আরও অনেক দিগ্গজ নেতারা এই বরাক উপত্যকায় নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত দালাল নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। অখিল গগৈ ইতিমধ্যে তার স্টেটমেন্টে বলেছেন এবং ফোনে হুমকি দিয়েছেন সেই দালালকে যে এই তয় কেলা
সবচাই ডাঙর দালাল হল তয়। তো এই দালাল আজকে করিমগঞ্জ জেলায় এসে সাংবাদিক সম্মেলন করে যে আবুল তাবুল বক্তব্য যেটা রেখেছে, আমি রাজনীতি করি, রাজনীতিতে কিছু বাধ্যবাধকতা আছে, তবে আমি হিন্দু ব্রাহ্মণ সন্তান হলেও করিমউদ্দিন বরভূইয়া সোনার বিধায়ক করিমগঞ্জে এসে সাংবাদিকদের যে আবুল তাবুল বক্তব্য রেখেছে, দ্বিতীয়বার যদি এই ধরনের বক্তব্য রাখে, আমি কিন্তু হিন্দু ব্রাহ্মণ সন্তান হলেও তার যতটুকু মুসলমানদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে তার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা আমি ব্রাহ্মণ সন্তানের আছে, আমি রজত চক্রবর্তীর আছে। তাই হিন্দু মুসলমানের রাজনীতি করিমগঞ্জ যেন না করে, এবং ক্যাটাগরিক্যালি সে বলেছে যে রজত চক্রবর্তী দিনের বেলা জেলা কংগ্রেস সভাপতি, দিনের বেলা কংগ্রেস করেন, রাত্রিবেলা বিজেপি করে, তার মতন হেমন্তের দালাল নাকি আমি? হেমন্ত বিশ্ব শর্মার নাম্বার 1 দালাল। রাজ্যসভার ভোটে সমস্ত দালালি, সমস্ত ভোট যেগুলো পারচেজ করা হয়েছে সেই পেমেন্ট এই করিমউদ্দিন বরভূইয়া করেছে, বিবাদ করেনি করিমগঞ্জ মানুষের পক্ষে। তাই হেমন্ত বিশ্ব শর্মা তাকে পুরস্কার হিসাবে এটা দিয়েছে। তো এটা উপলব্ধি করতে পেরেছে ইতিমধ্যে আমার এখানে যারা কাস্ট হিন্দু মানুষ আছেন, যারা হিন্দু ব্রাহ্মণ, কায়স্থ, শাহ সম্প্রদায়, দাস সম্প্রদায়, বলতে কি একজন লোক ছিলেন না যাকে প্রার্থী করা যায় বাঙালি হিন্দুর মধ্যে। তো আজকে এই যে রোলার যেটা চালানোর চেষ্টা করছে হেমন্ত বিশ্ব শর্মা এবং সাজু দালালকে দিয়ে, করিমউদ্দিন দালালকে দিয়ে, এই দালালি করিমগঞ্জে তার চলবে না। কিন্তু সে যে একটা প্রতিষ্ঠিত দালাল এটা আমি আজকে নয় 40 বছর আগে থেকেই জানি না সুরাইয়ের মানুষ কিভাবে তাকে মানে নির্বাচিত করলেন এই ধরনের একটা নাম্বারি দালালকে। যাই হোক, আজকে আপনাদের মাধ্যমে আমি আরেকটি কথা অবগত করতে চাই যে আমি ডিফর্মেশন কেস শুট করব এগেইনস্ট দিস এই মানুষটা করিমউদ্দিন বরভূইয়ার বিরুদ্ধে, কারণ সে আমার কাছে প্রমাণ রয়েছে ইলেকট্রনিক মিডিয়ার এবং পত্রিকার মধ্যে আছে যে ইউ উইল হ্যাভ টু প্রুভ ইট, যে কোথায় আমি দিনের বেলা কংগ্রেস করি আর রাত্রিবেলা বিজেপি করি, ইউ উইল হ্যাভ টু প্রুভ। কালাইন সড়কের ভাঙ্গার পাড়ে হারাং নদীর উপর সেতুর ভয়ঙ্কর অবস্থা। নির্বাচনী প্রচারে দলীয় নেতা মন্ত্রীদের দৌড়ঝাঁপ, অন্যদিকে মরণের ঝুঁকি নিয়ে যাত্রীদের চলাচল। আগন্তুক নির্বাচনের প্রাক মুহূর্তে কাছাড় জেলায় হাজার হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। সেই মুহূর্তে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন একাংশ নেতা মন্ত্রীরা। কিন্তু বিগত দিনে কাছাড় জেলার বিজেপির সংসদ থাকলেও শিলচর কালাইন সড়কে তেমন কোনো কাজ হয়নি। সাধারণ মানুষের প্রশ্ন, সুদীর্ঘ 5 বছর শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় শিলচর কালাইন সড়কের জন্য কিছুই করেননি। ইতিমধ্যে তিনি বিজেপির শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচার করছেন। দীর্ঘদিন ধরে হারাং সেতুর ভয়ঙ্করের দৃশ্য নেতামন্ত্রীদের চোখে পড়ছে না। কালাইন শিলচর সড়কের ভাঙ্গারপাড় স্থিত হারাং নদীর উপরের পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙ্গা সেতুর উপর দিয়ে প্রতিদিন চলাচল করছেন যাত্রীবাহী ও মালবাহী গাড়ি। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা তারা করছে সাধারণ জনমনে। বিভিন্ন পণ্যবাহী সিমেন্ট বোঝাই লরি, গ্যাস বোঝাই লরি এই ব্রিজ দিয়ে চলাচল করলেও হেলদোল নেই পুলিশ সহ পূর্ত বিভাগের। তাই সাধারণ মানুষেরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝার দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি সত্বর সেতুটি মেরামতি করে চলাচলের উপযোগী করে দেওয়ার আহ্বান রাখেন। এরকম অবস্থা, রাস্তার কোনো কাজ নাই, বড় বড় টাক যায় কেউ দৌড়ই না চিন্তা না, আমরা চলতাম গিলা এই দুবার গরিব খাইয়া বাস্তব গিলা এটা এইটা গিলা। আমার কাছে ওকে রিকোয়েস্ট যে আমরা ওটা জেলা কাম করিয়ে দিতা, তার কারণে আমরা কোনো দিকে গাড়ি চালাইতে পারি না। কত দিন থেকে ব্রিজটা ভাঙা আরম্ভ, এটা 1.5 বছর দিকে 1.5 বছর হয়ে গেছে এই ব্রিজটার অবস্থা দেখুন। আমরা কোনো লাইনে গাড়ি চালাইতে পারি না, মানে সাবুয়া বানাইছে, সাবুয়াটাও ভাঙিয়ে গেছে গিয়া, ওদিকে কোনো গাড়ি পারিবার রাস্তা নেই।
তারা গাড়ি রাস্তা বানাইছে এখন কোনো মানে কতদিন থেকে এরকম অবস্থা? এটা আজকে 1 বছর বিগত ওরকম অবস্থা। ও 2 দিন মানে কালবারে করিয়া পানি করে বলে পয়সা ইয়া তো গেল লোকে। কত বছর থেকে খরব করিয়া করে কিছু করে না। বাংলা দুর্গতি আমরা ওই যে তখন দাদা আছেন তাই কত ওনাইয়া গাড়ির দাম লাগ গেল। আমরা কেমনে বাস দিতাম এটা খারা কইতাম মানে সে ওই যাবো কোন জায়গা হয়ে এটা ওইটাও জানি না আমরা। মানে এই যে শৃঙ্খলাটা মাটি বাড়ায় তারা এমন সময় অটো খালো মাটি বাড়ায় না অধিক লয় না অধিক লয় আর আমরা জনসাধারণ পাবলিকের কষ্ট মষ্ট কেমন দিন থেকে খারাপ চলিটা ওই যে কম বেশ বছরের কত আমি ওই জীবনানি মানে খামার করে না খাস তো করি না বর্ষা আরম্ভের আগে তুলা মাটি বানাইছেন না দিও ও বর্ষা তুলা কেন মাটি বানাইছেন মানে রাস্তা বানাইতে করি তাও কোনো খাস লাগ হইছে না এখন যে একমাত্র রাস্তা এইটো এটাই পুল যেটো আমার শিলচৰৰ পৰা কালাইনৰ এটাই ৰাষ্ট্ৰীয় ৰাজপথ। আচ্ছা এই পুলিদি কি আপোনাৰ মানে ডাঙৰ ডাঙৰ গাড়ী মানে যাতায়াত কৰে? হয় 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 ইফালে মোৰ ইফালে দেখিলো যে ফুলফাঞ্জা ট্ৰাক যায় এনে যায় তেনে যায় বিভিন্ন কিবাকিবি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড,
ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।